হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা তোমাদের সরল সুদ কষা থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো আছে তোমাদের বলেছিলাম, আজকে তার সমাধানগুলো তোমাদের করে দেখাবো। ঠিক আছে, তো ভালো করে দেখতে থাকো কিভাবে সমাধান করা যায় অঙ্কগুলো। তোমাদের প্রথম অঙ্ক ছিল 13 নাম্বার, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছর সুদে আসলে 6,200 টাকা হয়। মানে 7 বছরে সুদ আর আসল মিলে 7,100 টাকা হয়। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে, আসল প্লাস 7 বছরের সুদ। ঠিক আছে, মানে যে আসলটা ছিল তার সাথে 7 বছরের সুদ জড়ো হয়ে সেটা বলেছে 7,100 টাকা হয়। ঠিক আছে, আর একটা বলছে আসল প্লাস 4 বছরের সুদ, 4 বছরের সুদ, যেটা বলছে 6,200 টাকা। এবার যদি সবগুলো চিহ্ন চেঞ্জ করে দিই, এখানে হবে মাইনাস, এখানেও মাইনাস, আর এখানেও মাইনাস হয়ে যাবে। তো এখানে এটা যদি মাইনাস হয়ে যায়, মাইনাস আসল আর উপরে প্লাস আসল, তো এটা ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে প্লাস 7 বছরের সুদ আর নিচে এটা যে মাইনাস হয়ে যাবে, এটা হবে মাইনাস 4 বছরের সুদ, তাহলে থাকবে 3 বছরের সুদ, যেটা দাঁড়াবে 7,100 থেকে 6,200 বাদ দিলে 900 টাকা। এবার 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ দাঁড়াবে 300 টাকা। ঠিক আছে, এবার দেখো আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেটা 7 বছরের আর 4 বছরের। তো আমি হয় 4 বছরের সুদ বার করবো অথবা 7 বছরের। ঠিক আছে, তো আমি ছোটটাই বার করে নিচ্ছি, 4 বছরের সুদ বার করে নিচ্ছি, কারণ আমাকে অঙ্ক করতে হলে হয় এটাতে করতে হবে না এটাতে করতে হবে। তাহলে 4 বছরের সুদ দাঁড়াবে, 1 বছরের 300 হলে 4 বছরে দাঁড়াবে 1,200 টাকা। এবার দেখো 4 বছরের সুদ আর আসল মিলে 6,200 ছিল, তার মধ্যে 4 বছরের সুদই 1,200, তাহলে 4 বছরের আসল যদি বার করি, অর্থাৎ আসল, সুদ আসল মিলে ছিল আমাদের 6,200, তার মধ্যে শুধু সুদই 1,200। তাহলে আমি যদি 6,200 থেকে যে সুদ সেটা বাদ দেই, তাহলে আসলটা পেয়ে যাব, এটা হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, এবার আমাকে সুদের হারও নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমরা জানি, আমরা এর আগের দিন একটা ফর্মুলা বলেছিলাম যে ওই ফর্মুলায় পুরো সবগুলো অঙ্ক মিলে যাবে। সেটা ছিল I সমান সমান P ইন্টু T ইন্টু R বাই 100। ঠিক আছে, এখানে I মানে সুদ, তো সুদটা বেরোলো আমরা 4 বছরকে বেস ধরে পুরো অঙ্কটা করবো এখন। তো 4 বছরের যেহেতু সুদ আছে 1,200 টাকা, তো I এর মান হবে 1,200। আসল P মানে আসল, এখানে আসল বেরোলো 5,000। আর T মানে সময়, সময় বেরিয়েছে আমাদের 4 বছর, 4 বছরকে ধরে করছি আমরা। আর R এর মান জানা নাই, তার Rই থাকে এখানে বাই 100। ঠিক আছে, তো এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, তারপরে 4 দিয়ে 12 কাটা 3 বার যাবে। ঠিক আছে, আর এই শূন্যর সাথে এই শূন্য কাটা, তো এইদিকে থাকবে, অথবা 5 দিয়ে 10 কে কাটে দিয়ে 5 দুগুণে 10, এদিকে থাকলো 8, আর এই কোণে গুণ হয়ে যাবে 3 দুগুণে 6, তাহলে আর এর মান বেরোবে 6%। তাহলে দুইটা প্রশ্ন করেছিল যে আসল কত হবে এবং সুদের হার কত হবে। আসল হবে 5,000 টাকা আর সুদের হার হবে 6%। তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক যেটা বলছে সেটা হচ্ছে 14 নাম্বার। এটা হচ্ছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে কিছু কিছু টাকা রাখলেন। ঠিক আছে, আমি প্রথম অমল রায়টা করবো, তারপরে পশুপতি ঘোষেরটা। অমল রায়ের ছিল ব্যাংকে, তো ব্যাংকের ক্ষেত্রে অমল রায় রেখেছিলেন 2,000 টাকা। প্রত্যেক দুজনেই, অমল রায়ও 2,000 এবং পশুপতি ঘোষও 2,000। তো এদের আসল যেটা ছিল, মানে যে টাকাটা এদের টাকা এরা জমা রেখেছিল সেটা আসল, আসলকে আমরা লিখবো পি দিয়ে। তো ব্যাংকের ক্ষেত্রে যেটা অমল রায় রেখেছিলেন সেটা আসল 2,000 টাকা, এবং বলছে 3 বছর পর, মানে সময় 3 বছর, অর্থাৎ এই যে সময় মানে টি দিয়ে লিখবো আমরা, টি সমান সমান 3 বছর। আর 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 মানে সুদের হার, সুদের হার দেওয়া নেই, তো এটাকে এভাবে লিখবো। আর বলছে 3 বছর পর সুদ সহ, মানে সুদে আসলে অমল রায় পেয়েছিল 2,360, তার মধ্যে আসল যদি 2,000 হয়, অতএব সুদ সুদ কত হবে? মোট সুদ আসল পেয়েছেন 2,360 টাকা,
তার মধ্যে আসলই 2000 টাকা তিনি রেখেছিলেন, তাহলে সুদ হবে শুধুমাত্র 360 টাকা। ঠিক আছে, এখান থেকে আমরা আর এর মান বের করে নিতে পারবো। ফর্মুলা ছিল কি আমাদের, আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে যার মান বসাবো, আই মানে সুদ, সুদের মান 360 সমান সমান পি মানে আসল 2000 টাকা ইন্টু টি মানে সময়, বলছে এখানে 3 বছর, গুণন আর এর মান জানেন এরকমই থাক বাই 100। এই জিরো, এই জিরো, এই জিরো, এই জিরো আর এই জিরোর সাথে এই জিরো কাটা, 3 দিয়ে 36 কাটলে 3 বারং 36, 12 দিয়ে 2 দিয়ে 12 কাটলে 6 বার যাবে। তো এখানে আর এর মান হবে 6%। অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যাংকের যে সুদের হার ছিল সেটা 6%। এবার যদি আমি পশুপতি ঘোষের কথা বলি, অর্থাৎ পোস্ট অফিসের ক্ষেত্রে, পশুপতি ঘোষ পোস্ট অফিসে রেখেছিলেন, সেক্ষেত্রে যদি আমরা অঙ্ক সলভ করি, তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে এরও আসল 2000, কারণ দুজনই 2000 টাকা করে জমা রেখেছিল, একজন ব্যাংকে আর একজন পোস্ট অফিসে। তো এর যে আসল হবে, এর আসলটাও 2000 টাকাই হবে। এর সেম টাইমের জন্য রেখেছিল, অর্থাৎ 3 বছর। আর এক্ষেত্রেও আমাদের আর এর মান অর্থাৎ সুদের হারের মান জানা নেই, কিন্তু আমরা জানি যে সুদে আসলে 2480 টাকা পেয়েছিলেন ইনি। ওকে, তো সুদে আসলে যদি 2480 টাকা হয়, তাহলে সুদ কত হবে? সুদে আসলে পেয়েছিলেন 2480, তার মধ্যে জমাই করেছিলেন অর্থাৎ নিজেরই টাকা ছিল 2000। ঠিক আছে, তাহলে সুদ বেরোবে 480 টাকা। এটা যদি আমরা ফর্মুলা ইউজ করি, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, তাহলে দাঁড়াবে আই মানে সুদ, যেটা আমাদের আছে 480, সমান সমান পি মানে আসল 2000। আচ্ছা, তোমরা আগে এভাবে লিখে নিবে, হ্যাঁ, তাহলে এখানে মান বসাতে সুবিধা হবে। টি মানে 3 বছর, আর এর মান জানা নাই, বাই 100। ঠিক আছে, এই জিরো, এই জিরো, এই জিরোর সাথে এই জিরো কাটা, আর এই জিরোর সাথে এই জিরো কাটা, 3 দিয়ে 48 কাটলে 3 16 48, 2 দিয়ে 16 কাটলে 8 দুগুণে 16। তো আর এর যে মান বেরোচ্ছে, এদিকে থাকবে আর এদিকে সমান সমান 8%। এবার আমাকে বলেছিল ব্যাংক ও পোস্ট অফিসের শতকরা সরল সুদের অনুপাত কত হবে। ঠিক আছে, অতএব ব্যাংক ও পোস্ট অফিসের শতকরা সরল সুদের হারের অনুপাত, সরল সুদের হারের যে অনুপাতটা থাকবে সেটা হলো, ব্যাংকের ছিল 6 আর পোস্ট অফিসের হলো 8, তো 6:8, দুইটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3:4, এটাই হবে অনুপাত। ঠিক আছে, নেক্সট যে অঙ্ক, বলেছিল হচ্ছে 16 নম্বর। ঠিক আছে, 16 নম্বরটা ইম্পর্টেন্ট আছে। এবার এটা বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা তিনি ব্যাংকে রেখেছিলেন এবং কিছুটা তিনি পোস্ট অফিসে রেখেছিলেন। এবার বলা নাই যে কোথায় তিনি কত টাকা রেখেছিলেন। এবার আমি ধরে নিচ্ছি যে তিনি কিছু টাকা ব্যাংকে, এক্স টাকা ধরে নিচ্ছি ব্যাংকে, এবং বাকি টাকা যত টাকা হয় তত টাকা তিনি পোস্ট অফিসে রেখেছিলেন। চলো এভাবে করা যায়। ধরি তিনি ব্যাংকে সমান সমান এক্স টাকা। মানে অঙ্কটা বোঝার চেষ্টা করো। অঙ্কতে বলছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। এবার ওর মধ্যে কিছু টাকা ব্যাংকে, কিছু টাকা পোস্ট অফিসে, কোথায় কত টাকা রাখা আছে বলার নাই। তো আমি ধরে নিচ্ছি তিনি ব্যাংকে রেখেছিলেন নেক্সট টাকা, অতএব পোস্ট অফিসে রেখেছিলেন। ঠিক আছে, মোট টাকা আমাদের কত? মোট 1 লাখ টাকা। ঠিক আছে, তার মধ্যে ব্যাংকে যে টাকাটা আছে ওটা বাদ দিলে পারে, বাদ বাকি টাকা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ব্যাংকে যদি এক্স টাকা হয় তাহলে পোস্ট অফিসে কত রেখেছিলেন? এই 1 লাখ টাকার মধ্যে এক্স টাকা বাদ দিলে, অর্থাৎ মাইনাস করে যত টাকা হয় সেটা পোস্ট অফিসে, অর্থাৎ দাঁড়াবে 1 লাখ মাইনাস এক্স টাকা। ঠিক আছে,
এবার যদি আমি ব্যাংকের ক্ষেত্রে আগে হিসাবটা করে নেই, ব্যাংকের ক্ষেত্রে যে আসল অর্থাৎ পি সেটা হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। টি অর্থাৎ সময়, কত বছর ধরে রেখেছিলেন, ও প্রতি বছর সুদ বাবদ, অর্থাৎ এখানে 1 বছরের হিসাব হবে, আর প্রতি বছরে তিনি সুদ হিসেবে এত টাকা পাচ্ছেন। তো এখানে সময়টা হবে 1 বছর, আর আর এর মানটা হবে ব্যাংকের ক্ষেত্রে বলছে 5%। এরকম যদি কোথাও কোনো অঙ্ক বলা থাকে যে এই জায়গায় এত টাকা, ওই জায়গায় এত টাকা, এবং সেখানে যদি আলাদা আলাদা পার্সেন্টেজ থাকে, তাহলে তোমাকে আলাদা আলাদা করে হিসাব করতে হবে। তাহলে এখানে সুদ কত হয় হিসাব করি। ফর্মুলা ছিল I সমান সমান পি ইন্টু আর বাই 100, ঠিক আছে। এখানে পি এর মান হচ্ছে এক্স টাকা, এক্স ইন্টু পি এর মান 1, আর এর মান 5 বাই 100। তো এটা দাঁড়াবে 5 একে 5 এক্স, 5x বাই 100 টাকা, ঠিক আছে। এবার চলো আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে বের করে নিই। ব্যাংকের ক্ষেত্রে বের করলাম। ব্যাংকের ক্ষেত্রে সুদ হচ্ছে 5x বাই 100। যদি পোস্ট অফিসের ক্ষেত্রে বের করি, পোস্ট অফিসের ক্ষেত্রে আসল হলো, আমাদের কাছে মোট ছিল হচ্ছে, সরি আসলাম চাষের কাছে, 1 লাখ মাইনাস এক্স টাকা, ঠিক আছে। মানে 1 লাখ টাকা আসলাম চাষের কাছে ছিল, তার মধ্যে ব্যাংকে এক্স টাকা রেখে দিয়েছিলেন, তো বাকি টাকা থাকে 1 লাখ মাইনাস এক্স টাকা। এটা আসল। পোস্ট অফিসের ক্ষেত্রে সময় হবে সেম, ওই 1 বছর। এবার সুদের হার বলছে পোস্ট অফিসের ক্ষেত্রে 6%। ওকে, তো এখানে আমরা যদি সুদ বার করি, পি ইন্টু টি ইন্টু আর বাই 100, মানে পি এর মান 1 লাখ মাইনাস এক্স গুণন টি এর মান 1, আর এর মান 6% বাই 100, ঠিক আছে। তো এখানে কত হবে, 6 সাথে 1 গুণ করলে 6 কে 6, ঠিক আছে। আর তার সাথে 1 লাখ গুণ করলে 6 লাখ মাইনাস, আর 6 সাথে x গুণ করলে 6x বাই 100 টাকা, ঠিক আছে। পোস্ট অফিসের ক্ষেত্রে বের করলাম। এবার বলছে এই ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ, এই দুইটা মিলেমিশে তিনি প্রতি বছর 5,400 টাকা পান, ঠিক আছে। তো শর্তটা কিরকম হবে, শর্তটা হবে ব্যাংকের যে সুদ ছিল 5x বাই 100, এটা হবে শর্ত অনুসারে 5x বাই 100 প্লাস এটা যে বেরোলো 6 লাখ মাইনাস 6x বাই 100 ইজ ইকুয়াল টু, এই দুইটা সুদ মিলে তিনি বছরে পান 5,400 টাকা, ঠিক আছে। এবার নিচের দুইটা একশোর জন্য একটাই 100 হবে, আর উপরে যা আছে পুরোটা ওরকমই থাকবে। 5x প্লাস 6 লাখ মাইনাস 6x, নিচে যদি সেম কোয়ান্টিটি থাকে, সেম অ্যামাউন্ট থাকে, তাহলে দুটি জিনিসের জন্য একটা জিনিস হয়, আর উপরের লাইনটা পুরোপুরি ওরকমই থাকে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু 5,400। এবার দেখো এখানে হচ্ছে 5x আর এখানে মাইনাস 6x, অর্থাৎ এখানে থাকবে মাইনাস এক্স প্লাস 6 লাখ, ঠিক আছে। মানে 5টা এক্স থেকে 6টা এক্স যদি মাইনাস এক্স হয়, আর এইটা যদি কোনো করে গুণ হয়ে যায়, তাহলে আগে সংখ্যা গুণ হয়, অর্থাৎ 54 সাথে 1 গুণ করলে 54 কে 54, আর জিরো গুলো অ্যাড হয়ে যায়, 1 2 3 4, 1 2 3 4। এবার এটা যখন ওই পার যাবে, এই 6 লাখটা দিয়ে প্লাস হয়ে আছে, ওই পার গেলে মাইনাস হয়ে যাবে। ওই পার আগের থেকে আছে 5,40,000, এটা যখন ওই পার যাবে 6 লাখটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো দাঁড়াবে 5,40,000 থেকে 6 লাখ টাকা মাইনাস করলে এখানে মাইনাস এক্স, তাহলে দাঁড়াবে মাইনাস 60,000 টাকা। আর এদিকে আছে আমাদের মাইনাস এক্স, দুই দিক থেকে যদি মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায়, তাহলে এক্স এর মান 60,000 টাকা। অর্থাৎ আমরা এক্স ধরে নিয়েছিলাম ব্যাংকের ক্ষেত্রে, যে তিনি ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন। এবার এক্স যেহেতু 60,000 টাকা বেরোলো, অথবা আমরা বলতে পারি আসলাম চাচা ব্যাংকে 60,000 টাকা রেখেছিলেন,
এবং পোস্ট অফিসে কত হচ্ছে, মোট ছিল 1,00,000, তাহলে 1,00,000 থেকে যদি আমি মাইনাস করি এই যে ব্যাংকের টাকাটা অর্থাৎ 60,000 টাকা, তাহলে দাঁড়াবে 40,000 টাকা। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি যে তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000 এবং পোস্ট অফিসে 40,000 টাকা। আসলে আমি বুঝতে পারি না এই ব্যক্তিদের সমস্যা কি, নিজেরা টাকা রাখে ব্যাংক আর পোস্ট অফিসে, আর পরে আমাদের হিসাব করে নেয়, ভুলে যায় যে কোথায় কত টাকা রেখেছে। ঠিক আছে, চলো এটাই আমাদের কাজ, হিসাব করা, এর উপরই নাম্বার দেয় পরীক্ষায়, আর তার ফলে পাস করা যায়। এরপরে যে অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট আছে সেটা হলো 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক বলছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে নেন। ঠিক আছে, এবং ব্যাংক থেকে নেওয়ার পর তিনি বাড়ি তৈরি করেন এবং বাড়ি তৈরি করার পর তিনি প্রতি মাসে সেই বাড়ি থেকে 5,200 টাকা করে ভাড়া নেন। বলছে বাড়ি ধার নেওয়ার কত বছর পরে তিনি ব্যাংকের যে ঋণ সেটা সুদ সহ, সুদে আসলে শোধ করবেন। তো যেহেতু দেওয়া নাই ওটা আমি আগে ধরে নেই, ধরি তিনি x বছর পর ব্যাংকের ঋণ শোধ করবেন, সুদে আসলে শোধ করবেন, সুদে আসলে শোধ করবেন। ঠিক আছে, যে বাড়ি ভাড়া তিনি পাচ্ছেন সেই বাড়ি ভাড়া থেকে তিনি ব্যাংকের ঋণ শোধ করতে, ধরে নিলাম আমি x বছর সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আসল কত হবে, আসল হচ্ছে যেটা তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, অর্থাৎ 2,40,000 টাকা। সময়টা যেটা হবে সেটা হচ্ছে x বছর, কারণ x বছর পরে তিনি শোধ করবেন, আর হচ্ছে সুদের হার 12%। তাহলে এখানে সুদ যেটা বেরোবে সেটা হচ্ছে p ইন্টু টি ইন্টু আর বাই 100, যেটা p এর মান 2,40,000 ইন্টু টি x বছর এবং আর 12% বাই 100। এই জিরো সাথে এই জিরো ক্যান্সেল, 2400 ইন্টু 12, 4, 4 2 8, এর সাথে এটা গুণ করলে দাঁড়াবে 288, আর দুইটা জিরো আছে, x আছে এখানে এত টাকা। ঠিক আছে, x বছরের হিসাবে 2,40,000 টাকার 12% সুদের হারে যেটা সুদ আসে 8,800 x, অতএব x বছরে যেটা সুদ আসল দাঁড়াবে, কারণ যখন তিনি ব্যাংকের ঋণটা শোধ করতে যাবেন তখন শুধুমাত্র সুদ দিলে হবে না, সুদ আসল সমেত ফেরত দিতে হবে। সুদ আসল কত হবে, আসল ছিল আমাদের 2,40,000 প্লাস যেটা সুদ বেরোলো 28,800 এক্স, এত টাকা পুরোটা তাকে শোধ দিতে হবে ব্যাংকের ঋণ শোধ করতে হলে। ঠিক আছে, এটা গেল মোট কত টাকা তাকে দিতে হবে তার হিসাব। এবার বাড়ি ভাড়ার ক্ষেত্রে যদি আমি আসি, তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া থেকে 5,200 টাকা পান। ঠিক আছে, আমরা বলতে পারি এক মাসে বাড়ি ভাড়া পান সেটা হচ্ছে 5,200 টাকা। ঠিক আছে, এবার আমরা প্রথমেই বলেছিলাম যে এই যে সরল সুদের অঙ্ক সেটা মাসে করা যায় না। ঠিক আছে, সেটাকে সবসময় বছরে আনতে হয়। তো এক মাসে যদি 52 হয়, 5,200 হয়, বছরে আনতে গেলে কত মাসে বছর হয়, 12 মাসে। তাহলে 12 মাসে বাড়ি ভাড়া কত হবে, অর্থাৎ এক বছরে বাড়ি ভাড়া হবে 5,200 ইন্টু 12, এত টাকা। ঠিক আছে, আর তিনি যে বলছে যে ধার নেওয়ার 1 বছর পর থেকে তিনি মানে বাড়িটা তৈরি করতে 1 বছর লেগে গেছে, তো ওই 1 বছর তো টাকা পাবে না। আমাদের মোট সময় নিয়েছিলাম কত, x বছর। তো যেহেতু 1 বছর এখানে মাইনাস হয়ে গেল, 1 বছর কোনো বাড়ি ভাড়া পাচ্ছেন না, তাহলে x মাইনাস 1 পুরো সময়টা থেকে 1 বছর যদি মাইনাস করি, এত বছরে বাড়ি ভাড়া, যখন আমি 12 দিয়ে গুণ করে দিলাম, 12 মাসে বের করি, তখন এটা বছরে চলে আসলো। এবার যদি আমি x মাইনাস 1 বছরে বার করি, তাহলে এটার সাথে 5200 ইন্টু 12, এর সাথে এটা গুণ হয়ে যাবে x মাইনাস 1। তাহলে বাড়ি তৈরি হওয়ার অর্থাৎ 1 বছর পর থেকেও যদি তিনি 5,200 টাকা করে প্রতি মাসে পান, তাহলে
x মাইনাস 1 বছরে কত বাড়ি ভাড়া হয়, এবং সেই বাড়ি ভাড়া থেকেই তো তিনি পুরো ব্যাংকের ঋণটা শোধ করবেন, সেটা হিসাব করি। দেখি কত টাকা হয়। এটা গুণ করলে 4, তাহলে 10, 2, 5, 4, 2, 6, 624, আর 2টা 0। এর সাথে যদি x মাইনাস 1 গুণ করে দেওয়া যায় তাহলে হবে 62,400 x মাইনাস 1 এর সাথে গুণ করলে ওটাই থাকবে 62,400। অর্থাৎ বাড়ি তৈরি হওয়ার পর থেকে শুরু করে আমরা যত ধরে নিলাম যে x বছর লাগবে আমাদের ঋণ শোধ করতে, এই পুরো সময়টাতে তিনি যে যত টাকা বাড়ি ভাড়া পাবেন সেটা হলো 62,400 x মাইনাস 62,400। এই যে বাড়ি ভাড়াটা তিনি পেলেন, এটা দিয়েই তো তিনি ঋণ শোধ করবেন। ঠিক আছে, অতএব আমরা শর্তানুসারে বলতে পারি, শর্তানুসারে এই যে তিনি বাড়ি ভাড়া পেলেন 62,400 x মাইনাস 62,400, এটা দিয়েই তিনি বাড়ি ভাড়াটা শোধ করবেন, যেটা ছিল হচ্ছে 28,800 x প্লাস 2,40,000। ঠিক আছে, শুধু আসলে এটা মিলেছিল। ঠিক আছে, এবার এক্স গুলো যদি এক সাইডে করি তাহলে এটা এবার আনলে পারে, এদিক ছিল 62,400 এক্স, এটা এবার আসলে মাইনাস 28,800 এক্স, এদিকে আছে আমাদের 2,40,000 প্লাস, এটা মাইনাস আছে এবার গেলে প্লাস হয়ে যাবে 62,400। ঠিক আছে, এত টাকা। এবার 62,400 এক্স থেকে যদি মাইনাস করি, 62,400 28,800 6 3 3 দিতে হবে 33600 এক্স, আর এদিক দাঁড়াবে 2,40,000 প্লাস 62,400, 62,400 004,203, এদিক দাঁড়াবে 302,400। এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই দুইটা সরি এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল, আর এটা যাবে পুরোপুরি ভাবে 9 দিয়ে, তাহলে এক্স এর মান বেরোবে 9 বছর। অর্থাৎ তিনি বাড়ি তৈরি করার পর যদি প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া নেন, তবুও তার এই ব্যাংকের যে টাকা তিনি ঋণ নিয়েছেন সেটা শোধ দিতে তার 9টা বছর লেগে যাবে। ঠিক আছে, লাস্ট যে অঙ্ক সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। আর 33 নম্বর প্রয়োগটা যেটা বলেছিলাম এর আগে, সেটা করে দেওয়া আছে, তো তোমরা এখান থেকে করে নিতে পারো। এটা ওটা করে দিচ্ছে না, আমি 20 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। আর এসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, কারণ এখান থেকে 1-2 নম্বর চলে আসে। আর একটা যদি বড় অঙ্ক করতে পারো, তোমাদের পাস করার পথে এটা অনেক বেশি কাজে লাগবে। যারা শুধুমাত্র পাস করতে চাচ্ছে তাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একেবারে সোজা চ্যাপ্টার, তার মধ্যে নাম্বার বেশি থাকে। 20 নম্বর অঙ্ক বলছে, এক ব্যক্তি আছে যার 2 মেয়ে আছে। ঠিক আছে, এবং 2 মেয়ের জন্য তিনি এমন ভাবে ব্যাংকে টাকা জমা রাখতে চান যাতে 2 মেয়ের প্রত্যেকেই যখন 18 বছর করে হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে 1,20,000 করে টাকা চলে আসবে, অর্থাৎ বিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% দুইটার ক্ষেত্রে, 2 মেয়ের ক্ষেত্রে, এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা করে রেখেছিলেন? তো যার বয়স 13, অর্থাৎ বড় মেয়ের থেকে শুরু করি আগে। বড় মেয়ের ক্ষেত্রে তো ধরি কত টাকা দেওয়া আছে নাই, তো আমি ধরে নিচ্ছি, ধরি বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা রেখেছেন। ঠিক আছে,
যেহেতু দেওয়া নেই যে কত টাকা করে রেখেছেন ওটাই বার করতে বলছে, তো আমি ধরে নিলাম যে তিনি বড় মেয়ের জন্য যার বয়স 13 বছর তার জন্য এক্স টাকা এবং ছোট মেয়ের জন্য যার বয়স 8 বছর তার জন্য ওয়াই টাকা রাখা হয়েছে। যদি আমি বড় মেয়ের হিসাবটা করি, বড় মেয়ের ক্ষেত্রে যেটা আসল সেটা কত টাকা রেখেছেন, এক্স টাকা। সময় কত হবে, যখন 18 বছর হবে তখন পাবে, তার মানে 18 বছর মাইনাস এখন বয়স হচ্ছে 13 বছর, মানে টাকাটা টোটাল ব্যাংকে 5 বছর থাকবে। ঠিক আছে, 5 বছর থাকবে তবেই তো ব্যাংক সুদ দেবে। ঠিক আছে, 18 বছর হলে টাকাটা পেয়ে যাবে, আর বর্তমান বয়স হচ্ছে 13, তো মাইনাস করে দিলে ব্যাংকে যত সময়টা ধরে থাকবে সেটা হচ্ছে 5 বছর। সুদের হার বলা আছে 10%। এখান থেকে যদি আমরা সুদ বার করি, পি ইন্টু টি ইন্টু আর বাই 100, ঠিক আছে, যেটা দাঁড়াবে পি এর মান এক্স টাকা, এক্স ইন্টু টি এর মান 5 বছর, আর এর মান 10% বাই 100, 0 কাটা, আর 5 × 10, এটা দাঁড়াচ্ছে এক্স বাই 2 এত টাকা, অর্থাৎ 5 বছরে যে সুদের পরিমাণটা হবে সেটা হচ্ছে এক্স বাই 2 টাকা। এবার যখন 18 বছর হবে তখন বড় মেয়ে সুদ প্লাস আসল, সুদ আসল মিলে 1,20,000 পাবে। সেক্ষেত্রে আমাদের আসল হচ্ছে এক্স টাকা ছিল বড় মেয়ের ক্ষেত্রে, এবং সুদ দাঁড়ালো এক্স বাই 2, এই 2 টাকাটা মিলে সে 1,20,000 পাবে। ঠিক আছে, এবার হিসাব করা খুব সহজ, এই কোণের সাথে এই কোণ অর্থাৎ 2x প্লাস এক্স অর্থাৎ 3x বাই 2 সমান সমান 1,20,000। ঠিক আছে, 3 দিয়ে এটাকে কাটলে 40,000, অর্থাৎ এদিক থাকবে আমাদের এক্স বা এক্স সমান সমান এই কোণের সাথে এই কোণে গুণ হয়ে যাবে, 2 এর সাথে 4 গুণ করলে 4 2 8, আর 4টা 0, 1 2 3 4, এত টাকা। অর্থাৎ বড় মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছেন, 80,000 টাকা। ঠিক আছে, এবার ছোট মেয়েরটাও হিসাব করে দিন যাতে ওনার সুবিধা হয় যে তিনি কত টাকা করে রাখবেন ব্যাংকে, কোন ব্যাংকে, কোন মেয়ের জন্য কত টাকা। ঠিক আছে, ছোট মেয়ের ক্ষেত্রে আসল হলো ওয়াই টাকা। যেহেতু আমি ধরে নিলাম যে ওয়াই টাকা রেখেছিলেন ছোট মেয়ের ক্ষেত্রে, এখানে সময় হচ্ছে 18 বছর হলে টাকা পাবে, বর্তমান বয়স 8, তো 10 বছর থাকবে ব্যাংকে। আর সুদের হার 10%, অর্থাৎ যে সুদটা বেরোবে সেটা হলো পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে পি এর মান ওয়াই টাকা, টি এর মান 10 বছর, আর এর মান 10% বাই 100। এই জিরো এই জিরোর সাথে এই জিরো কাটা, অর্থাৎ যেটা বেরোবে সে হচ্ছে ওয়াই টাকা সুদ পাবেন। এবার এও যখন 18 বছর হয়ে যাবে তখন সুদ প্লাস আসল, সুদে আসলে মিলে, আসল ছিল ওয়াই টাকা প্লাস সুদ আর ওয়াই টাকা, এই দুইটা মিলে পাবে 1,20,000। ওয়াই প্লাস ওয়াই 2y ইজ ইকুয়াল টু 1,20,000, 2 দিয়ে কাটলে 6 2 12, 1 2 3 4। ঠিক আছে, অতএব ওয়াই সমান সমান 60,000 টাকা। অতএব রথিন বাবু বড় মেয়ের জন্য রাখবেন 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা রাখলে হয়ে যাবে। তাহলে দুই মেয়েই যখন 18 বছর হয়ে যাবে বিয়ের উপযুক্ত, তখন 1,20,000 করে পেয়ে যাবে। ঠিক আছে, আপাততর জন্য এইটুকুই। আমরা নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে এর পরের যে চ্যাপ্টার বা এই চ্যাপ্টারেরই এমসিকিউ, এসিকিউ এবং যে কমন মিস্টেক্স গুলো তোমরা করো এই অঙ্কর ক্ষেত্রে, করার ক্ষেত্রে, সেগুলো নিয়েও ডিসকাস করতে পারি। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও যে এরপরে এই চ্যাপ্টার নিয়ে করবো নাকি সামনে এগিয়ে যাবো, সামনে যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো নিয়ে। ঠিক আছে, বাই।